সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ তার বেঁচে থাকার স্বার্থেই সমাজবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত ছিল। এই যে গোষ্ঠীবদ্ধ এবং সমাজবদ্ধ জীবন, সেই সমাজ কেন? আসলে মানুষ একা একা বেঁচে থাকতে পারে না। প্রকৃতির সাথে তাকে লড়াই করে টিকতে হয়। বন্য প্রাণীর হাত থেকে বেঁচে থাকার প্রয়োজনেও এবং খাদ্য সংগ্রহ থেকে তার জীবন জীবিকার প্রশ্নেই তার কি হচ্ছে সমাজবদ্ধ থাকতে হয়েছে। তো সেই সভ্যতা যখন আস্তে আস্তে বিকশিত হতে শুরু করে, একটি পর্যায়ে এসে শুধুমাত্র সমাজ দিয়ে মানুষের জীবনের সার্বিক নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আধুনিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন মানুষের মধ্যে একটি সামাজিক চুক্তির ফলেই আজকের এই আধুনিক রাষ্ট্র নির্মিত হয়। রাষ্ট্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির সাথে নাগরিক এবং রাষ্ট্রের সম্পর্কটি নির্ধারিত হয়। নাগরিকরা রাষ্ট্র নির্মাণ করেছে। রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নাগরিকের জীবন জীবিকা নিরাপত্তা থেকে শুরু করে তার সমগ্র বিষয়টি দেখভাল করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আজকে আমাদের যে বাংলাদেশ রাষ্ট্র, এটি আসলে রাষ্ট্র হয়ে উঠেছে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রের যে নৈর্ব্যক্তিক বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা উচিত ছিল, তার যে সক্ষমতা, স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা, এটি আসলে বাংলাদেশ এই রাষ্ট্র নির্মিত হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আমাদের রাষ্ট্রটি এখনো পর্যন্ত ঔপনিবেশিক শাসন এবং শোষণের যে কাঠামো, সেই কাঠামো থেকে আদৌ বের হতে পারেনি। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের আমরা যদি ইতিহাস দেখি, এটি ব্রিটিশ ভারতের অধীনস্থ ছিল। এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা এখানে আসে, তারাই মূলত আধুনিক রাষ্ট্রের ধারণাটি নিয়ে আসে এবং তারা এই রাষ্ট্রযন্ত্রটিকে নির্মাণ করেছিল মূলতই তাদের শাসন এবং ঔপনিবেশিক শোষণকে মসৃণ করার প্রয়োজন। এরপর আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছি, পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ নির্মিত হয়েছে। কিন্তু আমরা একটি আধুনিক রাষ্ট্র, স্বাধীন যে রাষ্ট্র, সেটি আসলে গঠন করতে পারিনি। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যে কাঠামোগুলো, রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলোর মধ্যে ঔপনিবেশিক রাষ্ট্রের যে ধারাবাহিকতা, সেটি রয়ে গেছে। আমাদের আইন কানুন বিধি, এগুলোর মধ্যে সেই উত্তরাধিকার আমরা আদৌ এখনো বহন করছি। ফলে আমাদের যে নাগরিক অধিকার, আমাদের নাগরিক যে মর্যাদা, সেই জায়গাটি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা জানি আধুনিক রাষ্ট্রের যে বিভাগগুলো থাকে, রাষ্ট্রের একটি নির্বাহী বিভাগ থাকবে, একটি আইন বিভাগ থাকবে, এটি বিচার বিভাগ থাকবে। দীর্ঘদিন যাবৎ এই দাবি আমাদের সচেতন নাগরিক সমাজ থেকে, রাজনৈতিক মহল থেকে আমরা করে আসছি যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা। স্বাধীন একটি বিচার বিভাগ যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে পরে আমাদের যে সামাজিক যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারটি আসলে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা সবসময় লক্ষ্য করেছি আমাদের বিচার প্রক্রিয়াটি নির্বাহী বিভাগ দ্বারা প্রভাবিত হয়। 2 দিন আগে যিনি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, 2 দিন পরেই তিনি বেকসুর খালাস পাচ্ছেন, একই রাষ্ট্র একই আইন আদালতের মাধ্যমে। তাহলে এটি নিশ্চিত আমরা ধরতে পারি এখানে নির্বাহী বিভাগের এটি কর্তৃত্ব রয়ে গেছে। স্বাধীন বিচার বিভাগ না থাকার কারণে অনেক সময় অপরাধী সে পার পেয়ে যাচ্ছে, আবার নিরপরাধী নির্বাহী বিভাগের হয়তো বা অসন্তুষ্টির কারণে সে দিনের পর দিন সাজাপ্রাপ্ত হচ্ছে। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই যে অপরাধ প্রবণতা বাড়ছে, এর কারণ হচ্ছে আমাদের স্বাধীন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারা। অন্যান্য যে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন কমিশন, বা আমরা যদি বলি আমাদের পাবলিক সার্ভিস কমিশন, এরকম অন্যান্য প্রতিষ্ঠানগুলো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বা আমাদের এই যে নির্বাচন কমিশন, তার যে ধরনের সক্ষমতা থাকা উচিত, তার যে ধরনের ক্ষমতা প্রয়োগের স্বাধীনতা থাকা উচিত, এটিও অনেক সময় আমরা দেখি নির্বাহী বিভাগ দ্বারা প্রভাবিত হয়। ফলে রাষ্ট্রের যে একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান হয়ে ওঠার কথা ছিল, নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া, তার মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা, তার জীবন জীবিকার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এটি আসলে রাষ্ট্র আদৌ করতে পারছে বলে আমি মনে করি না। এই জায়গাটিতে আমরা যারা রাজনীতির কর্মী, আমরা যারা রাজনীতি নিয়ে ভাবি, রাজনীতি নিয়ে চিন্তা করি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলকেই সচেতন হতে হবে। রাষ্ট্র আসলে আমার জন্য কি করার কথা ছিল, আদৌ সেটি করছে কিনা? রাষ্ট্র কি গণমুখী
নাকি রাষ্ট্রের মধ্যে সেই গণবিরোধী চরিত্রটি এখনো রয়ে গেছে? আমরা জানি আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অনেক সক্ষমতা থাকার পরেও সে যথাযথ সেবাটি দিতে পারছে না নির্বাহী বিভাগের কর্তৃত্বের কারণে, বা নির্বাহী বিভাগ যেহেতু পরিচালিত হয় সরকার দ্বারা, আর সরকার তো নির্ধারিত হয় রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়। তো সেই রাজনৈতিক দলের যদি সদিচ্ছা না থাকে, তার যদি রাজনৈতিক অঙ্গীকার না থাকে রাষ্ট্রকে একটি গণমুখী আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, তাহলে পরে রাষ্ট্র নিজে নিজে কখনোই মানুষের দোরগোড়ায় সেবাটি পৌঁছে দিতে পারে না। ফলে আমাদের আসল যে প্রয়োজনের জায়গাটি সেটি হচ্ছে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনা। আর আমরা রাজনীতির কর্মী হিসেবে এটি জানি যে রাজনীতি মূলতই নিয়ন্ত্রিত হয় দেশের অর্থনীতির দ্বারা। আমাদের দেশে বর্তমানে যে লুটেরা পুঁজিবাদী অর্থনীতি, সেই লুটেরা পুঁজিবাদী অর্থনীতির ফলাফল স্বরূপ একটা লুটপাটের রাজনীতি চালু হয়েছে, সেখানে আদর্শ নিষ্ঠা, ন্যায় নীতি, মূল্যবোধ উপেক্ষিত হচ্ছে। ফলে এই যে লুটপাটের অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এই অর্থনীতির বিরুদ্ধে আমাদের এটি লড়াই গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে। এটা যেমন রাজনৈতিক সংগ্রাম, এটি মতাদর্শিক সংগ্রাম, এটি সাংস্কৃতিক সংগ্রামেরও অংশ। এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যদি একটি গণমুখী রাজনৈতিক শক্তির জাগরণ বাংলাদেশে গড়ে তুলতে পারি, রাজনীতিতে যদি একটি গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারি, তাহলে পরে ওই রাজনীতির মাধ্যমে যে সরকার নির্ধারিত হবে, সরকার গঠিত হবে, সেই সরকার হচ্ছে রাষ্ট্রকে গণমুখী ধারায় নিয়ে আসতে সক্ষম হবে। আজকে নাগরিকের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমাদের আলোচনার একটি অন্যতম প্রধান বিষয়। আমরা নাগরিক হিসেবে যে মর্যাদা, যে অধিকার রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার কথা, রাষ্ট্রকে আমাকে সেই অধিকার দিচ্ছে কিনা? আজকে আমাদের রাষ্ট্রের আমরা জানি এখানে আমলাতন্ত্র আছে, বেসামরিক যে আমলাতন্ত্র, তাদের যে মনোভঙ্গি, তাদের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা অনেকটাই সামন্ত যুগের রাজা জমিদার বা তাদের মতো হয়ে যাচ্ছে। এটি কেন? এটির পিছনেও আমাদের সেই অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাটি দায়ী। আমরা মনে করি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই সমস্ত বিষয়ে যদি আমাদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়, সেই জাগরণের ফলে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন হলেই পরে আমাদের রাষ্ট্র ক্রমান্বয়ে গণমুখী চরিত্র ধারণ করবে এবং রাষ্ট্রের কাছে নাগরিক অত্যন্ত মর্যাদাবান একটি ধারণা হিসেবে আবির্ভূত হবে। নাগরিক কখনোই রাষ্ট্র দ্বারা নিগৃহীত হবে না। রাষ্ট্র দ্বারা নাগরিক যেন কোনো অবস্থাতেই হয়রানির শিকার না হয়, এই অঙ্গীকার আমাদের রাজনৈতিক মহলকে গ্রহণ করতে হবে। তাহলেই পরে রাষ্ট্রটা কল্যাণমুখী রাষ্ট্র হবে, রাষ্ট্রটা গণবান্ধব গণমুখী একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং রাষ্ট্রের যে দায়িত্ব জনগণের প্রতি, নাগরিকের প্রতি, রাষ্ট্রের কাছে মানুষের একমাত্র পরিচয় সে এই রাষ্ট্রের একজন নাগরিক। আইনের চোখে, রাষ্ট্রের চোখে সে সমান মর্যাদার অধিকারী। আজকে বর্তমান বাংলাদেশে আমরা খেয়াল করছি যে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হয়নি, ন্যায়ের শাসন এখানে প্রতিষ্ঠিত হয়নি। অনেক মানুষ শুধুমাত্র পরিচয়গত সংকটের কারণে রাষ্ট্রের কাছ থেকে ইনজাস্টিস পাচ্ছে। একজন আদিবাসী, নারী, শিশু, ভিন্ন ধর্ম, ভিন্ন মতের হওয়ার ফলে রাষ্ট্র ভিন্ন ভিন্ন ধরনের অবস্থান তার সামনে তুলে ধরছে। এটি নিঃসন্দেহে রাষ্ট্রের যে ধারণা, সেই ধারণার সাথে যায় না। একটা রাষ্ট্রে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান থাকবে, আদিবাসী থাকবে, নারী থাকবে, প্রতিবন্ধী থাকবে, সকল বর্গের মানুষ থাকবে, সব মানুষই রাষ্ট্রের চোখে সমান মর্যাদার অধিকারী হবে। এটি হচ্ছে আধুনিক রাষ্ট্রের কাছ থেকে নাগরিকের প্রত্যাশা। সেই জায়গাটিতে আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে পরে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে, দলকে এই অঙ্গীকারে আসতে হবে যে আমরা আধুনিক রাষ্ট্র গড়ে তুলব এবং রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, এটিকে মর্যাদাপূর্ণ একটি সম্পর্কে আমরা উপনীত করতে চাই। আমি এবং আমার পার্টি এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ।